আমি ডাব অক্ষয় হান্ডা, কনসালট্যান্ট অর্থোপেডিক ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। এবং আজ আমি মহিলাদের হাঁটুর ব্যথা ও হাঁটুর প্রতিস্থাপন নিয়ে যেসব প্রশ্ন থাকে সেগুলোর প্রতিটা নিয়ে আলোচনা করব, যেগুলো সাধারণত কেউ বসে ঠিকভাবে উত্তর দেয় না। এটি একটি সাধারণ শিক্ষামূলক প্রোগ্রাম, ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নয়। আপনার কেসটি দয়া করে আপনার অর্থোপেডিক ডাক্তারের সঙ্গে আলোচনা করুন। চলুন শুরু করি। বেঙ্গালুরুর প্রিয়া শঙ্কর রেডিটে জিজ্ঞাসা করেছেন, অস্টিওআর্থ্রাইটিস কি এবং কোন পর্যায়ে হাঁটুর প্রতিস্থাপন সত্যিই প্রয়োজন হয়? অস্টিওআর্থ্রাইটিস হল হাঁটুর প্রতিস্থাপন সার্জারির সবচেয়ে সাধারণ কারণ। সহজ ভাষায় বললে, হাঁটুর মসৃণ কার্টিলেজ স্তর ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। যখন এই কুশনিং কমে যায়, তখন নিচের হাড়ে চাপ পড়ে এবং ব্যথা হয়। জয়েন্টের আস্তরণে প্রদাহ হতে পারে। হাঁটুর আকৃতি বদলাতে শুরু করতে পারে। অনেক সময় হাঁটু বাইরের দিকে বা ভেতরের দিকে বেঁকে যায়, কারণ ওজন একদিকে চলে যায়। এখন হাঁটুর প্রতিস্থাপন কখন করা হবে সেটা শুধু এক্স রে দেখে ঠিক করা হয় না। এটা 4টি বিষয়ে সমন্বয়ে নির্ধারিত হয়। প্রথমত হলো আপনার ব্যথা, বিশেষ করে এমন ব্যথা যা দৈনন্দিন হাঁটাচলা সীমিত করে বা রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়। দ্বিতীয়ত হলো কার্যক্ষমতা, যেখানে সিঁড়ি বেয়ে ওঠা বা রুটিন কাজ করা খুব কঠিন হয়ে পড়ে। তৃতীয়ত হলো নির্দিষ্ট কিছু লক্ষণ, যেমন বিকৃতি, শক্ত হয়ে যাওয়া বা অস্থিরতা। এবং চতুর্থত, আপনি কি যথাযথ অপারেশন ছাড়া চিকিৎসা চেষ্টা করেছেন এবং তবুও কি আপনার সীমাবদ্ধতা অনেক বেশি রয়ে গেছে। একটি সঠিক পরিকল্পনার মধ্যে রয়েছে কোমর ও উরুর পেশি শক্তিশালী করা, ওজন নিয়ন্ত্রণের কৌশল, চলাফেরার পরিবর্তন এবং যুক্তিসঙ্গত ব্যথা উপশমের পরিকল্পনা। কখনো কখনো ইনজেকশন ব্যবহার করা হয় অল্প সময়ের জন্য, যাতে ফিজিওথেরাপি সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে। সবচেয়ে মনে রাখার মতো কথা হলো, হাঁটুর প্রতিস্থাপন করা হয় জীবনযাপন সীমিত করে এমন ব্যথা ও অক্ষমতার জন্য, প্রকৃত চিকিৎসার চেষ্টা করার পর, শুধু ভয় ধরানো রিপোর্টের জন্য নয়। হায়দ্রাবাদের সুনিতা রাও ইনস্টাগ্রামে ডিএন করে এটা পাঠিয়েছেন। আর এই প্রশ্নটা অনেক বেশি সাধারণ যতটা মানুষ ভাবে। গর্ভধারণের পর আমার হাঁটুর ব্যথা অনেক বেড়ে গেছে। গর্ভধারণ কি সত্যি আমার হাঁটু নষ্ট করছে? এটা সত্যি, আর এটা শুধু ওজন বাড়ার জন্য নয়। গর্ভধারণ শরীরের ভার, ভঙ্গি এবং পেশির শক্তি বদলে দেয়। ডেলিভারির পর প্রায়ই কোমর ও মূল পেশি দুর্বল হয়ে যায়, কারণ ঘুম ও দৈনন্দিন কাজের ধরন বদলে যায়। যদি ওই পেশিগুলো দুর্বল হয়, হাঁটা বা সিঁড়ি ভাঙার সময় হাঁটুর ওপর বাড়তি চাপ পড়ে। ভালো খবর হলো, অনেক নারী কোমর, উরু ও মূল পেশি লক্ষ্য করে শক্তিশালী করার মাধ্যমে এবং ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে উন্নতি পান। আপনার ব্যথা যদি গর্ভধারণের পর শুরু হয়ে থাকে, তাহলে ধরে নেবেন না যে সার্জারি একমাত্র সমাধান। প্রথমে শরীরের মেকানিক্স এবং পেশির শক্তি ঠিক করুন, আর ফিজিওথেরাপির জাদু দেখুন। চেন্নাইয়ের কবিতা নায়ার ওয়েডেরে জিজ্ঞেস করেছেন, এবং এই পার্থক্যটা বোঝা সত্যিই জরুরি। আমি কিভাবে বুঝব এটা অস্টিওআর্থ্রাইটিস নাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা একেবারে অন্য কিছু? এটা গুরুত্বপূর্ণ কারণ এই রোগগুলোর চিকিৎসা একেবারেই আলাদা। অস্টিওআর্থ্রাইটিস মূলত যান্ত্রিক সমস্যা। এই ব্যথা সাধারণত চলাফেরা করলে বাড়ে এবং বিশ্রামে কমে যায়। বিশ্রামের পর সাধারণত অল্প সময়ের জন্য জড়তা থাকে। ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে সকালে দীর্ঘ সময় ধরে জড়তা থাকে, ফোলাভাব ও উষ্ণতা দেখা যায়, এবং একাধিক জয়েন্ট যেমন হাত বা কবজিতেও সমস্যা হতে পারে, সঙ্গে ক্লান্তিও থাকে। একজন ভালো চিকিৎসক আপনার উপসর্গের ধরন, শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে রক্ত পরীক্ষা ও ইমেজিং ব্যবহার করেন। যদি ইনফ্ল্যামেটরি রোগের কোনো সতর্ক সংকেত থাকে, তাহলে দ্রুত নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রদাহ নিয়ন্ত্রণ করলে আপনার জয়েন্ট রক্ষা করা যায়। পুনের মীরা পিল্লাই ইউটিউবের মন্তব্য করেছেন, আর আমি এই প্রশ্নের উত্তর একদম খোলাখুলি দিতে চাই। হাঁটু প্রতিস্থাপন সার্জারির সবচেয়ে সাধারণ জটিলতাগুলো কি? বেশিরভাগ হাঁটু প্রতিস্থাপন ভালোভাবেই হয়, কিন্তু শান্ত ও বাস্তবসম্মতভাবে প্রধান ঝুঁকিগুলো জানা জরুরি। সবচেয়ে বেশি আলোচিত জটিলতা হলো সংক্রমণ। এটা খুব সাধারণ নয়, কিন্তু সবচেয়ে গুরুতর জটিলতা, কারণ ইমপ্লান্ট একটি বাইরের বস্তু, আর সংক্রমণ হলে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক নিতে হতে পারে এবং কখনো কখনো অতিরিক্ত চিকিৎসা বা অপারেশনও লাগতে পারে। আয়ে রক্ত জমাট বাঁধা, যাকে ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিস বলা হয়, এটি একটি পরিচিত ঝুঁকি। তবে আমরা এই ঝুঁকি কমাতে দ্রুত হাঁটা, পায়ের ব্যায়াম এবং ওষুধ ব্যবহার করি। জড়তা, যা মানুষ যতটা ভাবে তার চেয়ে বেশি সাধারণ এবং সাধারণত ব্যথা ঠিকমতো নিয়ন্ত্রণ না হওয়া, দেরিতে নড়াচড়া শুরু করা বা অনিয়মিত ফিজিওথেরাপির সঙ্গে যুক্ত। স্থায়ী ব্যথা বা অসন্তুষ্টি, অনেকেই অনেকটা উন্নতি করেন, কিন্তু একটি ছোট অংশের মানুষের দীর্ঘমেয়াদী ব্যথা থাকতে পারে, যা স্নায়ুর সংবেদনশীলতা, পিঠ বা কোমরের সমস্যা, অথবা প্রত্যাশার সঙ্গে বাস্তবতার অমিলের কারণে হতে পারে। এবং অনেক বছরের ব্যবধানে ইমপ্লান্ট ঢিলা হয়ে যাওয়া বা প্লাস্টিক লাইনার ক্ষয়, বিশেষ করে উচ্চ প্রভাব জীবনযাপনের ক্ষেত্রে। ভালো খবর হলো, বেশিরভাগ ঝুঁকি কমানো যায় ভালো প্রস্তুতি,
রক্তে চিনি নিয়ন্ত্রণ, রক্তাল্পতা ঠিক করা, পুষ্টি উন্নত করা, সম্ভব হলে বাড়িতে তামাকের সংস্পর্শ বন্ধ করা এবং পুনর্বাসন গুরুত্ব সহকারে করার মাধ্যমে। দীপা কৃষ্ণান বেঙ্গালুরু থেকে টুইটারে এটি পোস্ট করেছেন এবং অস্ত্রোপচারের ভয় এমন একটি বিষয় যা আমি প্রতিটি পরামর্শে শুনি। যদি আমাকে বলা হয় যে আমার অস্ত্রোপচার দরকার, কিন্তু আমি ভয়ে সেটা না করি, তাহলে আসলে কি হয়? এর পরিণতি কি? আপনার ভয়টা যুক্তিসঙ্গত, কিন্তু চলুন পরিণতি নিয়ে স্পষ্টভাবে কথা বলি। যদি আপনি এমন একটি হাঁটুর অস্ত্রোপচার বিলম্ব করেন, যা সত্যিই শেষ পর্যায়ে এবং খারাপ হচ্ছে, তাহলে প্রথমত, চলাফেরার ক্ষমতা ক্রমাগত কমে যায়। আপনি কম কম হাঁটতে শুরু করেন কারণ ব্যথা লাগে। দ্বিতীয়ত, পেশি দুর্বলতা। যখন আপনি হাঁটা বন্ধ করেন, তখন আপনার উরু ও নিতম্বের পেশি দুর্বল হয়ে পড়ে এবং হাঁটু আরও অস্থিতিশীল হয়ে যায়। তৃতীয়ত, ওজন বৃদ্ধি এবং বিপাকীয় অবনতি, যা আরও বেশি জয়েন্টে চাপ বাড়ায়। চতুর্থত, সময়ের সাথে হাঁটুতে আরও বেশি বিকৃতি ও শক্তভাব আসতে পারে, যা অস্ত্রোপচারের পর সুস্থ হওয়াকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তোলে। এবং পঞ্চমত, এটা শরীরের বাকি অংশেও প্রভাব ফেলে। অনেক মহিলার পিঠে ব্যথা, নিতম্বে ব্যথা বা অন্য হাঁটুতে ব্যথা হয় কারণ তারা ভারসাম্য রক্ষা করতে গিয়ে এসব সমস্যায় পড়েন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেরি করা মানেই সব সময় ভুল করা নয়। আপনি যদি এখনও কার্যক্ষম থাকেন এবং ফিজিওথেরাপির মাধ্যমে উন্নতি করেন, তাহলে রক্ষণশীল চিকিৎসা চালিয়ে যাওয়া যুক্তিসঙ্গত। সমস্যা তখনই হয় যখন জীবন মাসের পর মাস ছোট হয়ে আসছে। আপনি নড়াচড়া এড়িয়ে চলছেন, ঘুমে ব্যাঘাত ঘটছে এবং বিকৃতি বাড়ছে। সেই সময়ই দেরি করলে সাধারণত আপনার কার্যক্ষমতা কমে যায়। কোয়েম্বাটুরের উষা ভেঙ্কটরামন রেডিটে জিজ্ঞাসা করেছেন, আমার অস্টিওপোরোসিস আছে। এটা কি হাঁটুর প্রতিস্থাপন অস্ত্রোপচারের সাফল্য কমিয়ে দেয়? অস্টিওপোরোসিস থাকলেই হাঁটুর প্রতিস্থাপন ব্যর্থ হবে এমন নয়। অনেক অস্টিওপোরোসিস রোগীর দারুণ ফলাফল হয়, তবে এটি আমাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনে। অস্টিওপোরোসিস মানে হাড়ের ঘনত্ব কম এবং এটি আরও ভঙ্গুর। এতে কিছু নির্দিষ্ট সমস্যার ঝুঁকি বাড়তে পারে, যেমন পেরিপ্রোস্থেটিক ফ্র্যাকচার, এবং কিছু ক্ষেত্রে এটি সার্জনের ফিক্সেশন পদ্ধতি ও ইমপ্লান্ট ডিজাইনের পছন্দকে প্রভাবিত করে। এছাড়াও অস্ত্রোপচারের পর পড়ে যাওয়া রোধ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি যা করতে পারেন তা অত্যন্ত শক্তিশালী। অস্টিওপোরোসিসের চিকিৎসা নিন। ভিটামিন ডি ও ক্যালসিয়াম মাপুন। হাড়ের চিকিৎসা মেনে চলুন এবং ভারসাম্য ও শক্তি বাড়ান। শক্তিশালী পেশি পড়ে যাওয়ার ঝুঁকি কমায়, আর পড়ে যাওয়া কমানো ইমপ্লান্টকে সুরক্ষিত রাখে। অস্টিওপোরোসিস একটি বিষয়, তবে এটি নিয়ন্ত্রণযোগ্য। এটি অস্ত্রোপচার বাতিল করে না, এটি শুধু প্রস্তুতি এবং পড়ে যাওয়া রোধকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। দিল্লির অনন্যা শর্মা জানতে চেয়েছেন, অস্ত্রোপচারের পর একা বাড়ি ও বাচ্চা সামলানো কি সম্ভব? কতটা সাহায্য লাগবে? সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। সুস্থ হওয়া শুধু চিকিৎসার নয়, সঠিক ব্যবস্থাপনারও বিষয়। প্রথম 2 সপ্তাহ রান্না, পরিষ্কার ও ভারী জিনিস তোলায় সাহায্য চাই। বিছানায় শুয়ে থাকা লক্ষ্য নয়, লক্ষ্যটা হচ্ছে নিরাপদে চলাফেরা এবং পরিকল্পিত বিশ্রাম। যদি আপনি শুরুতেই বাড়ির কাজ বেশি করে ফেলেন, তাহলে ফোলা বেড়ে যায়, বাঁকানো কমে যায়, আর শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। সুস্থ হয়ে ওঠার বিষয়টা প্রসব পরবর্তী সময়ের মতো ভাবুন। সহায়তা পরিকল্পনা চিকিৎসারই একটা অংশ, এটা কোনো বিলাসিতা নয়। ভালো পরিকল্পনায় লাগে পরিবার, সহজ খাবার ও নিরাপদ পরিবেশ। মুম্বাইয়ের রেখা আইয়ার ইনস্টাগ্রামে এটি জানতে চেয়েছেন। এই ভারতীয় প্রশ্নটি আমাকে অনেকে করেন, হাঁটু প্রতিস্থাপনের পর কি পূজায় মেঝেতে বসা, ভারতীয় টয়লেট ব্যবহার বা নিচে বসে কাজ করা যাবে? চলুন সরাসরি আলোচনা করি। সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের পরে গভীরভাবে বসা বা পুরোপুরি পা গুটিয়ে বসা নিশ্চিত নয়। কিছু মহিলা আংশিকভাবে এই ক্ষমতা ফিরে পান, কিন্তু গভীরভাবে বাঁকানো অনেক কিছুর ওপর নির্ভর করে, যেমন নমনীয়তা, শরীরের ওজন, হাঁটুর গঠন আর পুনর্বাসন। ভারতীয় টয়লেটের ক্ষেত্রে সার্জারির পরে অনেকের জন্য গভীরভাবে বসা টয়লেট ব্যবহার করা কঠিন, বিশেষ করে শুরুতে। পশ্চিমা কমোড বা উঁচু সিট সাধারণত বেশি নিরাপদ। পূজা বা মেঝেতে বসার জন্য অনেক মহিলা ছোট স্টুল, চেয়ার বা সাপোর্ট নিয়ে বসার মতো পরিবর্তিত উপায় ব্যবহার করেন। গৃহস্থালির কাজে আমরা হাঁটু বান্ধব নড়াচড়া শেখাই এবং শুরুতে গভীরভাবে বসা বা ভারী কিছু তোলা এড়িয়ে চলতে বলি। হাঁটু প্রতিস্থাপনের মূল লক্ষ্য হলো এমন একটি হাঁটু পাওয়া যা আপনার জীবন, সিঁড়ি ওঠানামা, ভ্রমণ আর দৈনন্দিন স্বাচ্ছন্দ্যকে সমর্থন করে। সার্জারির আগে দুশ্চিন্তা স্বাভাবিক। শ্রুতি দেশাই জানতে চেয়েছেন, সার্জারির দিনটা কেমন হয়? আমি কি জেগে থাকবো? ব্যথা কিভাবে কমবে? বেশিরভাগ হাঁটু প্রতিস্থাপন স্পাইনাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমেই করা হয়। আপনি কোমরের নিচে ব্যথা পাবেন না, অনেক রোগী আরামে ঘুমিয়েও পড়েন। শারীরিক অবস্থা অনুযায়ী সাধারণ অ্যানেস্থেসিয়া লাগতে পারে। ব্যথা নিয়ন্ত্রণ পরিকল্পিতভাবে হয়। অনেক হাসপাতাল ওষুধ ও নার্ভ ব্লক ব্যবহার করে যাতে ব্যথা দ্রুত কমে,
এবং আপনি দ্রুত হাঁটা ও ফিজিওথেরাপি শুরু করতে পারেন। শুরুতে নড়াচড়া করলে জড়তা কমে ও কার্যক্ষমতা বাড়ে। Reddit, ইউটিউবে ও ইনস্টাগ্রামে অনেকে জানতে চেয়েছেন সুস্থতার বাস্তবসম্মত ধাপ কি, কবে স্বাভাবিক বোধ করব। ঠিক আছে, সুস্থ হয়ে ওঠা একটা প্রক্রিয়া। অনেক ক্ষেত্রেই সাপোর্ট নিয়ে হাঁটা খুব তাড়াতাড়ি শুরু হয়। 2 সপ্তাহের মধ্যে মৌলিক স্বনির্ভরতা উন্নত হয়। ডেস্ক জব করা মহিলারা 4-6 সপ্তাহে কাজে ফেরেন, যা যাতায়াত ও ক্লান্তির ওপর নির্ভর করে। শক্তি ও আত্মবিশ্বাস সপ্তাহ থেকে মাসের মধ্যে বাড়তে থাকে। আসল কথা, আরোগ্য শুধু ক্ষত সারানো নয়, এতে ফোলা কমানো, পেশি গঠন ও নতুন করে হাঁটা শেখাও থাকে। সফল মহিলারা কষ্ট সহ্য করেন না, বরং তারা আগে থেকে সাহায্যের পরিকল্পনা করেন, পুনর্বাসন মানেন এবং সমস্যা হলে জানান। 20 থেকে 50-এর ভারতীয় মহিলারা হাঁটুর ব্যথাকে স্বাভাবিক ভাববেন না। পর্যায় বুঝে সঠিক পরিকল্পনা নিন, আর অস্ত্রোপচার লাগলে প্রস্তুতি ও পুনর্বাসন করুন। এটাই ভালো ফলাফলের পথ তৈরি করে। আপনি যদি নিশ্চিত না হন আপনার হাঁটু পরীক্ষা করানো দরকার কিনা বা অস্ত্রোপচার সঠিক পদক্ষেপ কিনা, তাহলে প্রাক্ততে একজন যাচাইকৃত অর্থোপেডিকের সঙ্গে পরামর্শ করতে পারেন ব্যক্তিগত পরামর্শের জন্য। তারা আপনাকে বুঝতে সাহায্য করবেন আপনি আসলে কোন অবস্থায় আছেন। উপকারে লাগলে তাকে পাঠান, যিনি নীরবে ভুগছেন অথচ বাইরে বলছেন তিনি ঠিক আছেন। যদি আপনি এমন কার্যকরী পরামর্শ পেতে চান যা সত্যিই গুরুত্বপূর্ণ, তাহলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।